গত সপ্তাহে আপনারা শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস বামুনের মেয়ের চতুর্থ পর্ব। টাকার জোরে সামাজিক অবস্থান কিনে নেওয়া কুলীন ব্রাহ্মণের যৌন লালসার শিকার হয়ে নারীর দুর্যোগ দুর্বিপাকে শেষ আশ্রয়স্থল হিসেবে তীর্থভূমিতে প্রত্যাবর্তন, নারীর পশ্চাৎপদতা ইত্যাদি গ্রহণযোগ্য অগ্রহণযোগ্য ঘটনায় দুর্ঘটনায় সমৃদ্ধ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বামুনের মেয়ে উপন্যাসটি। আজ আমরা শুনব এই উপন্যাসের পঞ্চম পর্ব। সূত্রধর জয়িতা, ত্রৈলোক্যর ভূমিকায় সুমিত, প্রিয়নাথের ভূমিকায় দীপ, দুলেবৌর চরিত্রে মৌমিতা, ষষ্ঠীচরণের চরিত্রে সুমিত, সন্ধ্যার চরিত্রে সোনালী এবং অরুণের চরিত্রে স্নেহাশিস। শব্দ সংযোজন, পরিমার্জন এবং আবহে অমৃতা এবং গৌরী। প্রচ্ছদ হৃদ, নির্দেশনা প্রিয়াঙ্কা, মূল ভাবনা সায়নী। শুরু হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস বামুনের মেয়ের পঞ্চম পর্ব। রোববার মানে গপ্পবার। সকালবেলায় প্রিয় মুখুজ্জে মশাই অত্যন্ত ব্যস্ত হইয়া প্র্যাকটিসে চলিতেছিলেন। বগলে চাপা একতারা হোমিওপ্যাথি বই, হাতে তোয়ালে বাঁধা ঔষধের বাক্স, পিছনে পিছনে এক করি দুলের বিধবা স্ত্রী মিনতি করিয়া চলিয়াছিল। বাবা ঠাকুর, তুমি দয়া না করলে আমরা যাই কোথাকে? প্রিয়র মুখ ফিরাইয়া কথা কহিবার অবকাশ ছিল না। তিনি বাঁ হাতটা পিছনে নাড়িয়া বলিয়া দিলেন, না না না, তোদের আর রাখতে পারবো না আমি। তোরা বড় বজ্জাত। কেন তুই ছাগলকে ফ্যান খাওয়ালি? দুলে বউ বিস্মিত হইয়া বলিল, সকলের পেটাপেটি তো ফ্যান খায় বাবা ঠাকুর। প্রিয় ভয়ানক ক্রুদ্ধ হইয়া কহিলেন, ফের মিথ্যে কথা হারামজাদি। কারু ছাগল ফ্যান খায়? ছাগল ঘাস খায়। ঘাস খায়, পাতাপত্তর খায়, ফ্যানও খায় বাবা ঠাকুর। প্রিয় তেমনি হাত নাড়িয়া বলিয়া দিলেন, না না, তোদের আর আমি রাখবো না। তোরা আজই দূর হ। গোলক চাটু যে বলে গেছে বামুন পাড়ায় তোরা ছাগলকে ফ্যান খাইয়েছিস, আর তোদের ওপর আমার দয়া মায়া কিছু নেই। তোরা বড় বজ্জাত। দুলে বউ শেষ মিনতি করিয়া কহিল, ফ্যানটুকু কি তবে ফেলে দেব বাবা ঠাকুর? হ্যাঁ দিবি, তোদের গরু থাকতো খাওয়াতিস, দোষ ছিল না। কিন্তু এ যে ভয়ানক কথা, আজ উঠে যা, বুঝলি? উফ, বড্ড বেলা হয়ে গেছে, সালফার দেবার সময় বয়ে যায়। বলিতে বলিতে তিনি দ্রুত বেগে প্রস্থানের উদ্যম করিতেই দুলেবউ পেছন হইতে করুণ স্বরে কহিল, বাবা ঠাকুর, কাল চোপ্পর, দিন রাত মেয়েটার পেটে লক্ষ্মীর দানাটুকু যায়নি। প্রিয় তৎক্ষণাৎ ফিরিয়া দাঁড়াইয়া কহিলেন, কেন কেন? পেট না বাচ্ছে? গাবমি বমি করছে? দুলেবউ মাথা নাড়িল। তবে কি পেট ফুলেছে? খিদে নেই? খিদে বড্ড বাবা ঠাকুর। ও তাই বলো? সেও যে একটা মস্ত রোগ। ন্যাট্রাম, আইসোডাম আরো ঢের ওষুধ আছে। এতক্ষণ বলিসনি কেন? দেখে শুনেছে এক দাগ খাইয়ে দিতে পারতাম। চল দেখি। দুলেবউ ইতস্তত করিয়া কহিল, ওষুধ চাই না বাবা ঠাকুর, দুটো চাল পেলে মেয়েটাকে ফুটিয়ে দি। প্রিয় ক্ষণকাল বিস্মিতের মতো চাহিয়া থাকিয়া জ্বলিয়া উঠিয়া বলিলেন, ওষুধ চাইনি, চাল চাই। দূর হারামজাদি আমার সম্মুখ থেকে, ছোট জাতের মুখে আগুন। দুলেবউ লজ্জিত হইয়া চলিয়া যাইবার উপক্রম করিতে প্রিয় ধমক দিয়া বলিলেন, দা খেতে পাসনি তো সন্ধ্যের কাছে গিয়ে বলগে না। দুলেবউ শুধু নীরবে মুখ তুলিয়া চাহিল। প্রিয় কহিলেন, গিন্নির কাছে গিয়ে যেন মরিস নে, ঘাটের ধারে দাঁড়িয়ে থাকবে। আর দিদি ঠাকুরন এলে বলিস আমার বড় ওষুধের বাক্সে একটা আটা নিয়ে আছে দিতে। কিন্তু খবরদার বলে দিচ্ছি, ওই ব্যায়াম হলে আগে আমাকে ডাকতে হবে। তখন যে বিপিনের কাছে গিয়ে, কে ত্রৈলোক্য নাকি? ষষ্ঠীচরণ যে? বলি বাড়ির সব খবর ভালো তো?
দুলে বউ আস্তে আস্তে প্রস্থান করিল। ত্রৈলোক্য ও ষষ্ঠীচরণ সম্মুখে আসিয়া প্রাতঃ প্রণাম করিয়া কহিল, আজ্ঞে হ্যাঁ, আপনার আশীর্বাদে খবর সব ভালো, সবাই ভালো আছে। প্রিয় অস্ফুটে আশীর্বাদ করিয়া কহিলেন, ভালো ভালো, যে দিনকাল পড়েছে আমার তো নাইবার খাইবার সময় নেই। ঘরে ঘরে সর্দি কাশি, একটু অবহেলা করেছে কি ব্রঙ্কাইটিস, সকালেই যাওয়া হচ্ছে কোথায়? ত্রৈলোক্য কহিল, আগে আপনারই কাছে। প্রিয় উৎসাহিত হইয়া জিজ্ঞাসা করিলেন, কেন কেন, আমার কাছে কেন? ত্রৈলোক্য কহিল, লোকজনের চলাচলের বড় দুঃখ হচ্ছে জামাইবাবু, তাই খালটার উপরে একটা সাঁকো তৈরি করছি। আপনার ওই বৈকুণ্ঠের দরুন ছোট বাঁশঝাড়টা না দিলে তো আর কিছু হয় না। প্রিয় রাগ করিয়া বলিলেন, কিন্তু আমি দিতে যাব কেন? গায়ে কি আর মানুষ নেই? বুড়ো ষষ্ঠীচরণ এতক্ষণ চুপ করিয়াছিল। এইবার সে ঘাড় নোয়াইয়া আর একটা প্রণাম করিয়া বলিল, যদি অভয় দেন তো বলি জামাইবাবু, এ গায়ে আপনি ছাড়া আর মানুষ নেই। আপনি দয়া করবেন তো 10 জনে চলে বাঁচবে, নইলে আমরা চাষি মানুষ কোথায় পাবো বাঁশ কেনবার টাকা? প্রিয় এক মুহূর্ত মৌন থাকিয়া প্রশ্ন করিলেন, লোকজনের কি কষ্ট হচ্ছে নাকি? ত্রৈলোক্য কহিল, মরে যাচ্ছে বাবা ঠাকুর, হাত পা ভেঙে একেবারে মরে যাচ্ছে। প্রিয় কহিলেন, কিন্তু গিন্নি শুনলে যে ভারী রাগ করবে। ষষ্ঠীচরণ কহিল, আপনি দিলে মা ঠাকুরন করবেন কি? তখন না হয় সবাই গিয়ে তার পায়ে উপুর হয়ে পড়বো। প্রিয় চিন্তিত মুখে কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিয়া বলিলেন, লোকজনের কষ্ট হচ্ছে, আচ্ছা নাও গে যাও, কিন্তু গিন্নি যেন শুনতে না পায়। বড় বেলা হয়ে গেল, রোশকে বাগদির পরিবারটা রাত্রে কেমন ছিল কে জানে। ব্রায়নিয়ার অ্যাকশনটা নড়লে চললে ব্যথা হতেই হবে। আচ্ছা চললুম বলিয়া প্রিয় দ্রুত বেগে অদৃশ্য হইয়া গেলেন। বুড়া ষষ্ঠীচরণ একটু হাসিল, কিন্তু ত্রৈলোক্য কহিল, খ্যাপাটে লোকে বলে বটে, কিন্তু খুড়ো পাগলা ঠাকুর ছাড়া গরিব দুঃখীর দরদ কেউ বোঝে না। মন যেন গঙ্গা জলের মতো সাদা। এই বলিয়া সে যেদিকে পাগলা ঠাকুর অন্তর্হিত হইয়াছিল সেই দিকে মুখ করিয়া 2 হাত জোর করিয়া একটা নমস্কার করিল। সন্ধ্যার অন্ধকার ধীরে ধীরে গাঢ় হইয়া আসিতেছিল, কিন্তু তখনও আলো জ্বালা হয় নাই। অরুণ তাহার পরিবার ঘরের মধ্যে টেবিলের উপর 2 পা তুলিয়া দিয়া কড়িকাঠের প্রতি দৃষ্টি নিবদ্ধ করিয়া স্থির হইয়া বসিয়াছিল। তাহার ক্রোড়ের ওপর বই খোলা, কিন্তু একটু মনোযোগ করিলেই দেখা যাইত যে এ কেবল সন্ধ্যার অজুহাতেই পড়া বন্ধ হয় নাই, বরঞ্চ আলো যখন যথেষ্ট ছিল তখনও ওই বই ওখানে অমনি করিয়াই পড়িয়াছিল। বস্তুত সেই দিন হইতে সে কাজেও যায় নাই, বাড়ির বাহির পর্যন্ত হয় নাই। এই কয়টা দিন তাহার কেবল একটা কথাই বারবার মনে পড়িয়াছে যে একজনের কাছে সে একেবারে অস্পৃশ্য হইয়া গেছে। ঘৃণা এবং অসুচিতা এত দূরে গিয়াছে যে তাহাকে ছুঁইয়া ফেলিলেও একজনের মুখের পান ফেলিয়া দিবার প্রয়োজন হয়। সহসা তাহার চিন্তা বাধা পাইল। দ্বারের কাছে একটা শব্দ শুনিয়া সে চোখ নামাইয়া ঠাহর করিয়া জিজ্ঞাসা করিল, কে কে ওখানে? আমি সন্ধ্যা বলিয়া সাড়া দিয়া সন্ধ্যা দরজা খুলিয়া চৌকাঠ ধরিয়া দাঁড়াইল। অরুণ ব্যস্ত হইয়া পা নামাইয়া উঠিয়া দাঁড়াইল এবং একান্ত বিস্ময়ের কণ্ঠে প্রশ্ন করিল, তুমি এখানে এমন সময় যে? ঘরে এসে বসো। সন্ধ্যা কহিল, আমার বসবার সময় নেই, আমি পুকুরে গা ধুতে এসে তোমার এখানে লুকিয়েছি। আমাদের একটা মান রাখবে অরুণদা? অরুণ অধিকতর বিস্মিত হইয়া বলিল, মান? তোমাদের? নিশ্চয় রাখবো সন্ধ্যা। বাবার কাছে শুনলুম কদিন তুমি কাজে যাওনি, বাড়ি থেকে পর্যন্ত বেরোনি। কেন শুনি? আমার শরীর ভালো নেই। না থাকা আশ্চর্য নয়, কিন্তু তা নয়। বাবা তাহলে সকলের আগে সে কথাটাই বলতেন। অরুণ চুপ করিয়া রহিল। সন্ধ্যা নিজেও একটুখানি স্থির থাকিয়া পুনশ্চ কহিল, কারণ আমি জানি অরুণদা, কিন্তু আমাদের বাড়িতে তুমি আর কখনো যেও না। অরুণ আস্তে আস্তে ঘাড় নাড়িয়া বলিল, না, শুধু কেবল তোমাদের বাড়িতে নয়, এই গ্রামের বাস তুলে দিয়ে আর কোথাও যাব কি না
যেথায় বিনা দোষে মানুষকে এত হীন, এত লাঞ্ছিত করে না। আমি সেই কথাই দিনরাত ভাবছি। সন্ধ্যা মুখ তুলিয়া বলিয়া উঠিল, জন্মভূমি ত্যাগ করে চলে যাবে? জন্মভূমি তো আমাকে ত্যাগ করছে সন্ধ্যা। আজ তোমার কাছে আমি এমন অসুচি হয়ে গেছি যে তোমাকেও মুখের পান ফেলে দিতে হলো। এই ঘৃণা সয়েও কি তুমি আমাকে এই গ্রামে থাকতে বলো? সন্ধ্যা নিরুত্তরে অধমুখে দাঁড়াইয়া রহিল। অরুণ কহিল, আচারের নাম নিয়ে এই চিরাগত সংস্কার তোমাদের মনটাকে হয়তো আর স্পর্শ পর্যন্ত করে না, কিন্তু যেখানে করে সেখানে মানুষের হাত থেকে মানুষেরই লাঞ্ছনা, মানুষকে যে বেদনায় কতদূর বিদ্ধ করতে পারে, এই কথাটা যে একদিন আমাকে এমন করে অনুভব করতে হবে, এ আমি স্বপ্নেও ভাবিনি সন্ধ্যা। সন্ধ্যা ক্ষণকাল মৌন থাকিয়া কহিল, কিন্তু এ লাঞ্ছনা কি তুমি নিজেই টেনে আনুনি অরুণদা? কি জানি, কিন্তু আচ্ছা সন্ধ্যা, প্রায়শ্চিত্ত করলে কি এর কোনো উপায় হয় বলতে পারো? হতে পারে, কিন্তু একদিন আত্মমর্যাদা হারাবার ভয়ে তুমি রাজি হওনি। আবার আজ যদি নিজেই তাকে বিসর্জন দাও, তো আমি বলি অরুণদা, তুমি আর যাই করো, এখানে আর থেকো না। কিন্তু তোমার ঘৃণা যে সেখানেও আমাকে টিকতে দেবে না। কিন্তু তাতেই বা তোমার কতটুকু ক্ষতি বৃদ্ধি? সন্ধ্যা, এ কথা তুমিও মুখ দিয়ে উচ্চারণ করতে পারলে? তুমি যে আমার লজ্জার, আমার সংকোচের আবরণটুকু রাখতে দিলে না অরুণদা। আভাসে ইঙ্গিতে তোমাকে কতবার জানিয়েছি, সে কিছুতেই হয় না। তবুও তোমার ভিক্ষার জবরদস্তি যেন কোনো মতেই শেষ হতে চায় না। বাবা রাজি হতে পারেন, মাও ভুলতে পারেন, কিন্তু আমি ভুলতে পারিনি আমি কত বড় বামুনের মেয়ে। অরুণ বিস্ময়ে হতবুদ্ধি হইয়া বলিল, আর আমি? সন্ধ্যা বলিল, তুমিও আমার স্বজাতি, কিন্তু তবুও বাঘ আর বেড়াল তো এক নয় অরুণদা। অরুণ আর কথা কহিল না, কেবল তাহার মুখের ওপর হইতে নিজের বিস্মিত ব্যথিত চোখ দুটি সরাইয়া লইল। সন্ধ্যা জোর করিয়া একটু হাসিবার চেষ্টা করিয়া কহিল, তুমি যেখানেই যাও না, আমাকে কিন্তু সহজে ভুলতে পারবে না। অনেক কাল তোমার মনে থাকবে। বারবার এত অপমান তোমাকে কেউ করেনি। অরুণ মুখ তুলিয়া জিজ্ঞাসা করিল, তুমি যে জন্য এসেছিলে তা তো এখনো বলনি। সন্ধ্যা প্রত্যুত্তরে শুধু একটু হাসিল। এক মুহূর্ত চুপ করিয়া থাকিয়া বলিল, পৃথিবীতে আশ্চর্যের আর অন্ত নেই, অথচ আমার মান তুমি না রাখলে পৃথিবীতে আর কেউ রাখবার নেই। এ তোমার বিশ্বাস হয় অরুণদা? অরুণ শুধু নিঃশব্দে চাহিয়া রহিল। এক পরিদুলের বিধবা স্ত্রীকে আর তার মেয়েকে এক পরির বাপ তাড়িয়ে দিয়েছে, কিন্তু আমার বাবা তাদের ডেকে এনেছেন। আমি দিয়েছি আশ্রয়। কোথায়? আমাদের পুরনো গোয়াল ঘরে, কিন্তু বাবুন পাড়ার মধ্যে তারা থাকতে পাবে না। অরুণ বিস্ময়াপন্ন হইয়া জিজ্ঞাসা করিল, কেন? কেন কি? তারা যে দুলে, তারা আমাদের পুকুর ঘাট থেকে খাবার জল নেয়, তারা পথের ওপর ছাগলকে ফ্যান খাওয়ায়। গোলক ঠাকুরদা না জেনে বাছে মারিয়ে ফেলেন। মা প্রতিজ্ঞা করেছেন কাল সকালে তাদের ঝাঁটা মেরে বিদায় করে তবে স্নান করবেন। তুমি তাদের স্থান দাও অরুণদা। তাদের কিছু নেই, তারা একেবারে নিরাশ্রয়। বেশ, কিন্তু কোথায় স্থান দেব? তা আমি জানি না, যেখানে হোক। তুমি ছাড়া আমি আর কাকে গিয়ে বলবো? অরুণ একটু ভাবিয়া বলিল, আমার উড়ে মালিটা বাড়ি চলে গেছে, তার ঘরটাতে কি তারা থাকতে পারবে? না হয় একটু আধটু সারিয়ে দেব। সন্ধ্যা মুখ তুলিয়া কথা কহিতে পারিল না, কেবল অধোমুখে মাথা নাড়িয়া তাহার সম্মতি জানাইল। অরুণ কহিল, তাহলে তাদের পাঠিয়ে দাও গে, মালিটা ফিরে এলে তার অন্য ব্যবস্থা করে দেব। সন্ধ্যা ইহারও জবাব দিতে পারিল না। তেমনি নতনেত্রে থাকিয়া বোধহয় আপনাকে সামলাইতে লাগিল। তারপর আস্তে আস্তে বলিল, এখন আমার মুখেও পান নেই, গা ধুতেও এসেছিলাম। এই সময় তোমাকে একটা প্রণাম করে পায়ের ধুলো নিয়ে যাই। এই বলিয়া সে গড় হইয়া নমস্কার করিয়া তাহার পায়ের ধুলা মাথায় দিয়া দ্রুত পদে অদৃশ্য হইয়া গেল। অরুণ তাহাকে ফিরিয়া ডাকিবার বা আর কিছু জিজ্ঞাসা করিবার চেষ্টা করিল না, কেবল সেই দিকে চাহিয়া সে স্তব্ধ হইয়া বসিয়া রহিল। এতক্ষণ আপনারা শুনছিলেন কলতানের বিশেষ নিবেদন
কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস বামুনের মেয়ে পঞ্চম পর্ব। নিবেদনটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না যেন, এবং সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আগামী সপ্তাহে ঠিক এই সময় আপনাদের কাছে আমরা নিয়ে হাজির হব বামুনের মেয়ে ষষ্ঠ পর্ব। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন কলকাতা।